নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ইশিতাস ইনসাইটস ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা যাচ্ছি সবথেকে মজাদার জায়গায়, যেটার জন্যই আমাদের মহাবলেশ্বরে মূলত আসা, যেটা হলো স্ট্রবেরি পিকিং। আজ অবধি আমরা সবসময় স্ট্রবেরি দোকান থেকে কিনেই খেয়ে এসেছি। আজকে চলুন নিজের হাতে পাড়বো আর খাবো। এখানে অনেক লোকেদের অনেক বিরাট বিরাট স্ট্রবেরির ফার্মস আছে, যেখানকার একটা অংশতে ওরা স্ট্রবেরি পিকিং অ্যালাউ করে। কেন কি এই মহিলাটি যে আমাদের নিয়ে যাচ্ছে, তিনি বলছিলেন যে বেশি স্ট্রবেরি টানাটানি করলে ইয়া স্ট্রবেরির মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করলে স্ট্রবেরি গাছগুলো খুব তাড়াতাড়ি মরে যায়। তো তাই জন্যই এই লেফট সাইডে যেই জালি দিয়ে আটকানো যে পোর্শনটি দেখছেন, এখানে স্ট্রবেরি পিকিং অ্যালাউড নয়। এখানে শুধু যাদের ফার্ম তাদেরই যে ফিক্সড চাষিরা, তারাই শুধু ওখান থেকে স্ট্রবেরিজ পিক করে। একটা খেয়ে দেখি কেমন হচ্ছে। মিষ্টি হচ্ছে খুব। মিষ্টি হচ্ছে না? আর এই রাইট সাইডের এই বাগানটার থেকে আমরা স্ট্রবেরি তুলতে পারি। এই বাগানটাও বেশ বিরাট ছিল। হিমান এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিল যে ও বুঝতে পারছিল না যে কোন স্ট্রবেরিটা পুরো পাকা হচ্ছে। ও শুধু স্ট্রবেরি দেখে সমানে পাড়া স্টার্ট করছিল। তাই ওই মহিলাটা ওকে হেল্প করছিল, যে ওকে দেখাচ্ছিল যে এই স্ট্রবেরিগুলো পাড়ো, এগুলো বেশ ভালো পাকা হচ্ছে। ভারতের মোট স্ট্রবেরি উৎপাদনের প্রায় 85% মহাবলেশ্বর পঞ্চগনি অঞ্চল থেকেই আসে। এখানকার অধিকাংশ স্ট্রবেরি প্রথমে ভারতের বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হয়, আর খুবই অল্প পরিমাণে স্ট্রবেরি বিদেশে পাঠানো হয়, যেমন মালয়েশিয়া, ইউরোপ ইত্যাদি। জীবনে এই প্রথম স্ট্রবেরি পিকিংয়ে এসে জীবনের এই প্রথম স্ট্রবেরি নিজের হাতে তোলা, এই যে এত মজার হয়, না এসে অনুভব করলে কোনো দিনই জানতে পারতাম না। এখানে ঠান্ডা হলেও আজকে রোদ্দুরটা বেশ ভালোই বেরিয়েছিল, তার জন্য একদম স্ট্রবেরিজগুলো একদম চকচক করছে। এই যে আরও একটা স্ট্রবেরি পেলাম। আসলে গাছগুলো ভীষণ ঝাপড়ি ঝুপড়ি হয়েছে, তো একটুখানি গাছগুলো পাতাগুলো সরিয়ে সরিয়ে স্ট্রবেরিগুলো খুঁজতে হচ্ছে। প্রত্যেকটা আলের মধ্যে মধ্যে প্রচুর পেঁয়াজ রসুনের গাছও লাগানো হয়েছে। এগুলো নাকি স্ট্রবেরি বাগানে লাগায়। এক তো স্ট্রবেরিগুলো ভালো সার পায়, আর এই পেঁয়াজ রসুন স্ট্রবেরিগুলোকে ফাঙ্গাল ইনফেকশন থেকেও রক্ষা করে। তাছাড়া স্ট্রবেরির সাথে সাথে পেঁয়াজ রসুনের বিক্রিও হয়। ঢালো টুকরিতে। হ্যাঁ, আর শুধু পেঁয়াজ রসুন নয়, ফুলকপি, বাঁধাকপি, লেটুস এইগুলোও লাগানো ছিল। তো স্ট্রবেরির পাশাপাশি অনেকগুলো সবজির সাথে পাওয়া যায় একই ফার্ম থেকে। এই দেখুন, একদম লাল টুকটুক করছে এই স্ট্রবেরিটি, কী যে অপূর্ব লাগছিল দেখতে। আর কোনটা ছেড়ে কোনটা নেবো এটাও বুঝে উঠতে পারছিলাম না, মানে থোকায় থোকায় স্ট্রবেরিগুলো ছিল। এই কচি কচি এত পেঁয়াজ শাক দেখে যা লোভ লাগছিল, মনে হচ্ছিলো এগুলোও পেড়ে নেই। জিজ্ঞেস করলে হতে পারে ওরা পাড়তে দিত, কিন্তু আমরা আর জিজ্ঞেস করলাম না যে স্ট্রবেরি পিকিংয়ে এসে আবার পেঁয়াজ রসুন সব কটা জিনিস পারবো বললে ওরা ঘাবড়ে না যাক। এই স্ট্রবেরি পিকিংয়ে 100 টাকা পার পারসন পাড়ার জন্য। তাছাড়া যতটা আপনি পারবেন ওটা পুরো কিনতে হবে, আর কেনার রেটটা ছিল 450 টাকা পার কেজি, যেটা মার্কেট রেট থেকে অনেকটাই বেশি ছিল। কিন্তু শখের দাম তো লাখ টাকা। পাড়ার যা একটা আনন্দ, সেটা তো আর মার্কেট থেকে কিনে পাওয়া যাবে না। এই যে এটা হলো স্ট্রবেরির ফুলগুলো, কি সুন্দর সাদা সাদা ফুল, আর ফুলগুলোর মধ্যে যে এই হলুদ অংশটা, এইটাই স্ট্রবেরিতে পরিণত হয়, আর এই হোয়াইট পাপড়িগুলো ঝরে পড়ে। হাতগুলোকে আটকানো যা কঠিন হয়ে গেছিলো, মনে হচ্ছিলো পেড়েই যাই। আর এই দেখুন, প্রচুর প্রচুর আপনি এই সবুজ রঙেরও স্ট্রবেরি দেখতে পারবেন। এইগুলোই কিছুদিন পরে একদম পেকে লাল টুসটুস করবে। তো নেক্সট আমাদের পরে যেও স্ট্রবেরি পিকিংয়ে আসবে, সে এইগুলোকে তুলে নিতে পারবে। এই যে হিমানও প্রায় 1 কেজি মতন স্ট্রবেরি পেড়ে নিয়েছিল, আর আমিও কাছাকাছি অমনই পেড়েছিলাম।
এখানে এসে যদি স্ট্রবেরিগুলো না খেতাম কোনোদিন জানতেই পারতাম না যে স্ট্রবেরিও এত মিষ্টি হতে পারে। আমি তো জানতাম স্ট্রবেরি একটা টক মিষ্টি ফল। এই যে এটা হলো উইড ব্যারিয়ার ক্লথ, এটা দিয়ে পুরো আলটাকে একদম মুড়িয়ে দিয়েছিল, যেটার জন্য কোনো আগাছা জন্মাতে পারেনি, আর তার জন্যই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পুরো বাগানটা ছিল। কেমন হচ্ছে? খুব মিষ্টি। মিষ্টি হচ্ছে? বাবা খেলো? হ্যাঁ। চল ধর, একটু পরে খাচ্ছি দাঁড়া। বড় বড় জলের পাইপগুলোর থেকে প্রত্যেকটা আলের মধ্যে এমন ছোট ছোট পাইপ দিয়ে দিয়েছিল। এই ছোট্ট ছোট্ট পাইপ গাছের গোড়ায় জল পৌঁছয়, যেটার জন্য জলের ওয়েস্টেজ কম হয়। এটাকেই ড্রিপ ইরিগেশন সিস্টেম বলে। এইগুলো বিশাল বিরাট বিরাট বাগান, যার কোনো শেষ দেখা যাচ্ছিল না। চলুন যাওয়ার আগে দিয়ে একবার চোখ ভরে এই বাগানটাকে দেখে নেই। এই যে এমন বাক্সগুলো রাখা থাকে, সাথে ওয়েইং মেশিনও আছে। যতটা আপনি নেবেন অতটা ও ওয়ে করে ওইটার দাম নিয়ে আপনাদেরকে এই বক্সে প্যাক করে দিয়ে দেবেন। আর তাছাড়া ওই কর্মচারীটি আমাকে ওনার মালিকেরও নম্বর দিলেন, বললেন যে ফেব্রুয়ারি মাসে স্ট্রবেরিজের রেট একটু কমে যায়, ওইটা এখন 450 টাকা পার কেজি হলেও তখন 300 টাকা পার কেজি হয়ে যায়, তো আপনি অর্ডার করে তখন আনাতে পারেন। ভীষণ ভালো একটা মিষ্টি স্মৃতি নিয়ে চলুন আমরা এবার এগোই আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো ওয়্যাক্স মিউজিয়াম আর অ্যাকোয়ারিয়াম। এই যে পৌঁছে গেছি আমরা। এখানে 3টে জিনিস একসাথে ছিল, ওয়্যাক্স মিউজিয়াম, একটা বিরাট অ্যাকোয়ারিয়াম আর একটা 9D শো। এই 3টে জিনিসের কম্বো পার পারসন অ্যারাউন্ড 1000-1200 মতন ছিল। আগে আমরা যাব হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ভেতরে। অ্যাকোয়ারিয়ামের এন্ট্রেন্সটাই দেখুন কি অপূর্ব দেখতে, একটা বিরাট শার্কের মুখের ভেতর দিয়ে আমরা ঢুকবো। এই যে ঢুকেই একটা বড় ফিশ ট্যাঙ্ক ছিল, আর একটা ছোট মতন ফিশ পন্ডও ছিল, যেখানে নানান ধরনের কই মাছ ছিল। এগুলো ওই অর্নামেন্টাল কই। আর ফিশ ট্যাঙ্কের ভেতরে বিরাট বিরাট পিরানাস ছিল। চলুন এবার মেন অ্যাকোয়ারিয়ামটাতে ঢোকা যাক। এই শুভঙ্কিনটা কমনলি অ্যাকোয়ারিয়ামসের মধ্যে দেখা যায়। এটার নাম নিয়ন আকারা, কেন কি নিয়ন ব্লু কালারের পুরো বডিটা ছিল, আর টেলের এজেসগুলোতে নিয়ন অরেঞ্জ কালার ছিল। এই মাছটা গোটাটা সিলভার কালারের হওয়ার জন্য নাম সিলভার ডলার। এইটা এত ছোট ছোট হলে হবে কি, এটা পিরানা ফ্যামিলিকে বিলং করে এই মাছগুলো। এটা হলো ব্লু ডলফিন। ডলফিনের মতন দেখতে না হলেও রঙটা কিন্তু একদম ডলফিনের মতনই ছিল, একদম ডিপ নীল রং। এটা হলো কুইন লোচেস, এটা একটা ইন্ডিয়ান ফিশ হচ্ছে। আর কি সুন্দর জেব্রার মতন স্ট্রাইপস বানানো। এটা হলো টিন ফয়েল বার্ব। এই মাছগুলো 35 সেন্টিমিটার অবধি গ্রো করতে পারে। এটা হলো নাইফ ফিশ, এটা একটা কার্নিভোর ফিশ। আর এটার গায়ের উপরে কি সুন্দর এই সার্কেল প্যাটার্নসগুলো দেখুন। এটার একটা হোয়াইট ভ্যারাইটিও আছে, কিন্তু হোয়াইটের উপরে প্যাটার্নটা ক্যামোফ্লেজ হওয়ার জন্য অতটা সুন্দর ফুটে উঠছে না, কিন্তু এই গ্রেগুলোর ওপরে এই ব্ল্যাক সার্কেল প্যাটার্নসগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠছিল। এই মাছটার নাম মোনো এঞ্জেলস। এটা আমাদের বাড়ির অ্যাকোয়ারিয়ামেও ছিল। এটার আরেকটা ব্ল্যাক কালারও হয়। এটার যে ছোট্ট ছোট্ট সাইজগুলো কম দামে বিক্রি হয়, তো আমার মা তাই এটা ছোটোগুলো নিয়ে আসতো আর এইগুলোকেই বড় বড় করে দিত, বড়গুলোর দাম বেশি। নেক্সট এটা হলো টাইগার শার্ক। এটা দুটো কালারে হয়, এই ব্ল্যাক আর হোয়াইট। এই যে এটা হলো সাকার ফিশ। এটা আমাদের স্কুলের অ্যাকোয়ারিয়ামেও একটা বড় সাইজের আছে। এটা দুটো কালারে হয়, এই একটা হোয়াইটিশ আর একটা ব্ল্যাক। যে নেক্সট এটা হলো ডিসকাস ফিশ। এই ছোটো ছোটো ডিসকাসের শেপে হওয়ার জন্য তাই নামটা। এটা হলো রেড টেইল ক্যাটফিশ। এটা আমাদের শিঙ্গি মাগুরেরই একটা ভ্যারাইটি, যেহেতু এই ল্যাজটা রেডিশ কালারের তাই নাম রেড টেইল ক্যাটফিশ। এই যে এটা হলো সান ক্যাটফিশ। যদি দেখবেন এদের গায়ের ওপরে একটা সূর্যর মতন একটা সার্কেল বানানো, আর তার জন্যই এটার নাম সান ক্যাটফিশ। এই মাছটি হলো সিলভার অ্যারোওয়ানা। এই মাছটি একদম ভূতের মতন কুচকুচে কালো হওয়ার জন্য নাম ব্ল্যাক গোস্ট ফিশ।
এই মাছটির একটু টিয়া পাখির মতন মুখটা হওয়ার জন্য নাম প্যারট ফিশ। এটি হলো অস্কার টাইগার ফিশ। এটার মধ্যে যদি দেখবেন তো কালোর ওপরে খুব সুন্দর ফ্লোরোসেন্ট রেড কালারের প্যাচেস ছিল যেটা গ্লো করছিল। এই ছোট ছোট মাছগুলো হলো অস্কারেরই আর একটা ভ্যারাইটি যার নাম মোনো অস্কার। এটা অস্কারের তৃতীয় ভ্যারাইটি লেমন অস্কার। এই ছোট্ট ছোট্ট সাদা কালো হলুদ নীল রঙের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো কিকলিড ফিশ। তারপরে এটা হলো পাফার ফিশ, যেটা যে কোনো ডেঞ্জারকে দেখে এটা ফুলে একদম গোল বলের মতন হয়ে যায় এই মাছগুলো। এটা অ্যালবিনো অ্যালিগেটর, ওই অ্যালিগেটরের মতন মুখ হচ্ছে না ওই জন্য, আর কিন্তু হোয়াইট কালারের, তো বলে ওটার নাম অ্যালবিনো অ্যালিগেটর। এটা পার্ল অ্যারোভ্যানা। এটারই আরেকটা ভ্যারাইটি আগে আমরা দেখেছিলাম যেটা ছিল সিলভার অ্যারোভ্যানা। এই অ্যাকোয়ারিয়ামটাতে দুটোই মাছ ছিল যার নাম জায়েন্ট গৌরামি, কিন্তু দুটো মাছকেই দেখুন মধ্যে একটা গ্লাসের পার্টিশন দিয়ে সেপারেট করে রেখেছিল। কি জানি হতে পারে দুজন ভীষণ ঝগড়াঝাটি করে হবে। এই নেক্সট মাছটির নাম হলো ফ্লাওয়ার হর্ন। এটার মাথার উপরে একটু শিংয়ের মতন একটু উঁচু হওয়ার জন্য এটার নাম ফ্লাওয়ার হর্ন, কিন্তু হিমান বলছিল এটাকে একদম ভেড়ার মতন দেখতে এই মাছটাকে। আপনিও কমেন্ট করে বলুন তো তাই সত্যি নাকি। আমার এতগুলো মাছের মধ্যে সবথেকে সুন্দর এই কালার উইডো টেট্রাফিশকে লেগেছিল। এইগুলোর এত সুন্দর ফ্লোরোসেন্ট রঙগুলোর জন্য, প্রত্যেকটা কালার পিঙ্ক হোক ইয়েলো হোক বা গ্রিন, প্রত্যেকটা ফ্লোরোসেন্ট কালার্স হচ্ছে, তার জন্য এত অপূর্ব লাগছিল এই মাছগুলোকে দেখতে। নেক্সট মাছটি হলো স্নেক হেডফিশ, সাপের মতন একটু লম্বা লম্বা হওয়ার জন্য তেমনটি নাম। আগে আমরা শিঙ্গি মাগুরের একটা ভ্যারাইটি দেখেছিলাম যেটা ছিল রেড টেইল ক্যাটফিশ। এটা আরেকটি ভ্যারাইটি যার নাম শভেল নোজ ক্যাটফিশ। এই যে এই মাছগুলো হলো সবথেকে ঝগড়ুটে মাছগুলি পুরো অ্যাকোয়ারিয়ামের মধ্যে। এই মাছগুলো কার্নিভোরাস তো বটেই, তার সাথে এতটা ঝগড়ুটে, নিজের মধ্যেই এত ঝগড়া করে পুরো নাকগুলো দেখুন পুরো ভেতরে নিয়েছে একদম। এটার নাম প্যাকু পিরহানা। এই প্যাকু পিরহানাটা দুটো কালারে হয়, হোয়াইট আর ব্ল্যাক। এটা আরা পাইমা ফিশ, এটা ক্রোমিস ফিশ। চোখগুলো এদের কালো নয়, একদম সাদা সাদা বলে এটা নাম অ্যালবিনো হাকেলি ফিশ। এই মাছগুলোর গায়ের রঙটা একটু সোনালি হওয়ার জন্য নাম গোল্ডেন সেভেরা। এটা আপসাইড ডাউন ফিশ। এটা এত তিড়িং 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 করে লাফাচ্ছে এক জায়গায়, একটুও টিকছে না। আমার দুই বাচ্চার মতনই চঞ্চল এই মাছগুলো। এটা পিকক বাস ফিশ, এটার নাম পিকক বাস। বডি ফ্লাওয়ার হর্ন। ফ্লাওয়ার হর্ন আগেও দেখেছিলাম, বাট এটা শর্ট বডি ফ্লাওয়ার হর্ন। এইগুলো বাড়ে না বেশি বলে এইগুলোর শর্ট বডি নাম। ওয়েল কিকলিড ফিশ। হ্যাঁ দেখ শাইন করছে ডটসগুলো, আবার যেমনি জুয়েলস যেমনি শাইন করে আমার এই এদেরও ডটসগুলো শাইন করছে। এটা সেনেগেল বিচির। এর মতনই আমারও অনেক সময় লাগে, এমনই চুপচাপ পড়ে থাকি। কন্টোসা কিকলিড। কিকলিডের কত ভ্যারাইটি। এই মাছটির একটু শিয়ালের মতন ছুচলো মুখ হওয়ার জন্য এটার নাম ফক্স ফেস ফিশ। আর দেখুন রঙটাও কি অপূর্ব, একদম ব্রাইট ইয়েলো আর সামনেটা জেব্রার মতন প্যাচেস। এটা হচ্ছে ইল, কি সুন্দর। এটা তো ওই ডালমেশিয়ানের মতন দেখতে, অপূর্ব সুন্দর ফিশটা। গাটাও দেখ একটুখানি লেদারি গা হচ্ছে। এটা আবা আবা ফিশ। হ্যাঁ এটা কেমন অদ্ভুত নাম, আবা আবা ফিশ। আর এটা অ্যালিগেটর গার, আবার সত্যি এটা অ্যালিগেটরের মতনই দেখতে একদম। এই যে একটা ক্যাকড়া। এই তো আমাদের টোটো, এমন সেম আমাদের কাছে একটা কচ্ছপ ছিল, এর থেকে একটু সাইজ ছোট ছিল। হিমান ওটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে ফেলে বেচারা মরে গেল। এটার নাম রেড স্লাইডার টার্টল। চলুন এবার আমরা চলি আমাদের নেক্সট জায়গায়, যেটা হলো ওয়্যাক্স মিউজিয়াম এন্টারটেইনমেন্ট পার্ক। এটার মধ্যে নানান ধরনের ওয়্যাক্স স্ট্যাচুজ আছে, পলিটিশিয়ানস, ইন্ডিয়ান অ্যাক্টার্স, হলিউড অ্যাক্টার্স সবের। চলুন দেখি। মহাত্মা গান্ধী, বারাক ওবামা, মাদার টেরেসা,
अन्ना हजारे, नरेंद्र मोदी, रणबीर कपूर, এটা জাস্টিন বিবার, এটা মাইকেল জ্যাকসন, এটা বিরাট কোহলি, এটা লায়নেল মেসি, এটা অ্যাঞ্জেলিনা জোলি, ब्रैड पिट, रश्मिका मंदाना, शाहरुख खान, जॉनी डेप, अरे जे सबार फेवरेट रॉबिन एटकिंसन, मिस्टर बीन। अमिताभ बच्चन, ये जे सलमान खान, जैकी चैन, श्रद्धा कपूर, क्रिस्टियानो रोनाल्डो, डैनियल क्रेग, टोबी मैगवायर, स्पाइडरमैन, डॉन जॉनसन, क्रिस इवांस, क्रिस हेम्सवर्थ, थॉर, रॉबर्ट डॉनी जूनियर, ब्रूस विलिस, निकोल किडमैन, सिल्वेस्टर स्टैलोन, विन डीजल, अरे हग जैकमैन। এই যে এখন আমরা এসেছি 90 সিনেমাসে, এই গগলসগুলো দিয়েছে আর পুরো সিটটা মুভ করবে 90 সিনেমাতে। তো এটাকে যখন চলবে শোটা রেকর্ড করতে পারবো না, তো চলুন এটাকে এনজয় করি। হিমান কেমন লাগলো 90 সিনেমাস? ভালো ছিল না? এটার মধ্যে দেখ জল আসছিল, হাওয়া চলছিল, কত কিছু হচ্ছিল। আর তোমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, হ্যাঁ না? তুমি এর আগে করেছো কোনোদিন? ওরা জল ফেলছিল, হ্যাঁ, জিনিস মধ্যে ফেলছিল। এই যে এটা গো কার্টিং এর পুরো অ্যারেনা, অনেকগুলো ওখানে গো কার্টিং এর জন্য কার্স রাখা, আর এটা পুরো ওইটার অ্যারেনা। চলো হিমান 14 ইয়ার্সের হোক, তারপরে যখন গো কার্টিং করবে তখন আপনাদেরকে দেখাবো। এই যে এই ওয়্যাক্স মিউজিয়ামের বাইরেই এই একটা শপ আছে, যেটা আমাদের স্ট্রবেরি চকলেটসের অনেক টাইপের ভ্যারাইটি ব্লেন্ডেড উইথ স্ট্রবেরি অনেক কিছু দেয়। তো আমি এটা চকলেট স্ট্রবেরি ডিপ নিয়েছি, তো দেখি টেস্ট করে দেখি। আগে টেস্ট করে দেখো তো কেমন হচ্ছে। ওইটা মেল্টেড চকলেট করেছে, ভালো। আর হিমান নিয়েছে হচ্ছে কি ওরিও চকলেট বোল উইথ ওরিও বিস্কিটস। ও ওয়াও, নাইস। ভীষণ ভালো খেতাম, স্ট্রবেরির সাথে চকলেটের টেস্টটা ব্লেন্ডটা এত ভালো লাগছে খেতে, নিশ্চয়ই ট্রাই করবেন।
এই শপটা বিকেলেই খোলে, তো আপনারা যেই মহাবলেশ্বরে এসে ওয়্যাক্স মিউজিয়াম থেকে বেরোবেন এটা ট্রাই করতে ভুলবেন না, অসম্ভব ভালো খেতে। এই দেখুন, স্ট্রবলেস নামে এই স্টলটা হচ্ছে, ছোট স্টল কিন্তু ভীষণ অসম্ভব ভালো জিনিসগুলো আছে। এই দেখুন অনেক কিছু। ও নিজে বলছিল যে এই বাচ্চাদের এই স্ট্রবেরি চকলেট স্টিকটা খুব খেতে ভাল লাগে। তো যাই হোক, আমরা এই দুটো জিনিস নিলাম, এই চকলেট স্ট্রবেরি চকলেট ডিপ আর এই ওরিও চকলেট বোল। চলুন, আজকের দিনটা বেশ সুন্দর কাটলো, অনেক কিছু দেখলাম, অনেক কিছু করলাম। হিমানের গো কার্টিংটা হতে পারলো না, কেন কি ওটার মধ্যে এজ লিমিট ছিল, মানে 14 ইয়ার্স অ্যান্ড আপরাই করতে পারবে। তো তাই হিমান এবার যখন 14 ইয়ার্সের হবে তখন তারপরে হিমান গো কার্টিং করবে। তো ওইটা একটা ওর হতে পারলো না, নালে বাকি সব কিছুই হলো। খুব ভালো লাগলো। এবার বাকি জিনিসগুলো কালকে ঘুরবো। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি, আর কালকে দেখা হবে আবার নতুন কিছু জায়গার সাথে।